প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মজার সাথে দশম শ্রেণীর পাঠ্য সিরাজউদ্দৌলা নাটকটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। পড়াশোনার মধ্যে যদি একটু মজা না থাকে ঠিক ব্যাপারটা জমে ওঠে না। তোমরা ইতিমধ্যেই এসো গল্প শুনির আসরে সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় এপিসোডটা পেয়েছো। সিরাজউদ্দৌলা নাটকের ওপর দুটো পর্ব করা হয়েছে, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে। দেখে নিয়ে এই তৃতীয় এপিসোড বা তৃতীয় পর্বটা দেখবে। কৌশল তুমি যদি মনে রাখো দেখবে এই নাটকটি মনে রাখা খুব সহজ। প্রথম কৌশলটা কি? সিরাজের সঙ্গে ওয়াটসের কথোপকথনে আমি প্রথম কৌশল বলতে সিরাজ আর ওয়াটসের জায়গাটা আলোকপাত করতে চাইছি। একটা নাটক আসলে কি জানো তো, এই নাটকটা পড়লে নাটকটা সম্পূর্ণ বোঝা যায় না। নাটকটা যদি সম্পূর্ণ বুঝতে হয়, নাটক যেমন পড়তে হবে, নাটকের অভিনয়টা দেখতে হবে। তোমরা জাস্ট চোখ বন্ধ করে একটু কল্পনা করে নাও যে যেটুকখানি পাঠ্য আছে সেটুকখানির মধ্যে কোন কোন জায়গাগুলো রয়েছে। ধরে নাও এই নাটক আর কেউ নেই, সিরাজ আছে আর ওয়াটস আছে। তাহলে কি হবে? রঙ্গমঞ্চ, সেখানে ওয়াটসের প্রবেশ, সিরাজের প্রবেশ, তাদের কনভারসেশন। তোমরা মনে করে দেখো ধীবর বৃত্তান্ত নাটক ক্লাস 9-এ পড়েছিল, সেখানে খেয়াল করো শকুন্তলা, দুষ্মন্ত এরা হাইলাইট হলো না, হাইলাইট হলো ধীবর, তার সততা, কিভাবে নাট্যকার ওই জায়গায় আলোকপাত করলেন। মূল যে অভিজ্ঞানম শকুন্তলম নাটক সেখানে কিন্তু ধীবর হাইলাইট নয়। আমাদের যেটুখানি অংশ নবম শ্রেণীতে পাঠ্য ছিল সেখানে কিন্তু ধীবর হাইলাইট। একটা নাটক পুঙ্খানুপুঙ্খ রিয়েলাইজ করতে হবে, আদারওয়াইজ তুমি বুঝতে পারবে না। আমি বোঝাতে পারলাম বাবা? তার মানে সিরাজের সঙ্গে ওয়াটস এই জায়গাটা বোঝো। ওয়াটস ইংরেজ প্রতিনিধি, আমি যেগুলো এপিসোড 2 বা এপিসোড 1-এ বলেছি ওগুলো না বলছি না, এখানে আমি টেক্সট ধরে ধরে করছি। তোমরা এবার টেক্সট বইটা খুলে নাও। ওয়াটসকে ডাকলো, কলকাতা জয়, এগুলো আমি সব বলে নিয়েছি। কলকাতা জয়ে যখন যাত্রা করি তখন তুমি আমার সঙ্গেই ছিল। সিরাজ বলছে যে ওয়াটস সব জানে ও আলীনগরের সন্ধি, তবুও কেন ওয়াটস সব জানা সত্ত্বেও সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সিরাজ এই প্রশ্ন করছে, সেই প্রশ্ন করলে ওয়াটস কি উত্তর দেয়? যে আমি জানিলাম না আমাদের বিরুদ্ধে আপনার অভিযোগ। এবার অভিযোগটা সিরাজ বুঝিয়ে দিচ্ছে, মানে সিরাজ যে প্রমাণ ছাড়া কথা বলছে তা নয়। কি বলছে? যে পত্র বার করো। এবার সে চিঠি যখন বেরোয় তখন মুন্সি ওয়াটসকে দিলেন এবং ওয়াটস পড়তে লাগলো। কি লেখা আছে সেই চিঠিতে? কর্নেল ক্লাইভ যে সৈন্যর কথা উল্লেখ করিয়াছিলেন তা শীঘ্রই কলিকাতায় পৌঁছবে। আমি সত্তর আরও একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়েও নিভানো যাইবে না। অ্যাডমিরাল ওয়াটসন আর ওয়াটস কিন্তু দুজন ভিন্ন মানুষ, গুলিয়ে ফেলবে না। অ্যাডমিরাল ওয়াটসন চিঠি লিখছে কার কাছে? ওয়াটসের কাছে, যে তিনি একটা ভেসেল পাঠাচ্ছেন, প্রচুর সৈনিক পাঠাচ্ছেন, সিরাজের বিরুদ্ধে লড়াইয়ে নামো। সিরাজের প্রশ্ন হলো তুমি আমারই দরবারে থেকে আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র করো। ওয়াটস জানতেও পারিনি যে ওয়াটসনের পত্র সিরাজের হাতে এসে উপস্থিত হয়েছে। অ্যাডমিরাল ওয়াটসনের পত্রের পরে ওয়াটসের পত্র বের করতে বলে। ওয়াটস চিঠিতে কি লেখে তোমরা দেখো। It is impossible to rely upon the Nawab. It will be wish to attack চন্দননগর। নবাবের ওপর নির্ভর করা অসম্ভব, চন্দননগরে আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। মুন্সিজি ওয়াটসের পত্র দেখিল এবং বলতে পারো তোমার হাতের লেখা নয়, সেটা জিজ্ঞাসা করছে এবং সে স্বীকার করে নেয়। মুন্সিজিকে পড়তে বলে, এবার মুন্সিজি পড়ে। সিরাজ তার উত্তরে কি বলে? তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরও পরিচয় চাও? জেনে রাখো আমি তাও দিতে পারি। সমস্ত কিছু ধরা পড়ার পরে
ওয়ার্ডস কি বলে, পানিশ মি ইউর এক্সেলেন্সি ইফ ইউ উইল, আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি। আমি আমার কর্তব্য পালন করেছি, আর আমি কিচ্ছু করিনি। তাহলে ওয়ার্ডস দোষী সাব্যস্ত হলো। আমি খুব সহজে এক লাইনে বলে দিই, ওয়ার্ডসের সঙ্গে অ্যাডমিরাল ওয়াটসনের কথোপকথন, চিঠি আদান প্রদানের বিষয়টা সিরাজ জেনে যায়। এক লাইনে মনে থাকবে। এবং সিরাজ তাকে শাস্তি দিতে গেলে সে বলে, আমি আমার শুধু কর্তব্য পালন করেছি। সিরাজ ওয়াটসকে দরবার কক্ষ থেকে বিতাড়িত করে, তাড়িয়ে দেয় এবং বলে আগামী দিনে যদি প্রয়োজন হয় ইংরেজের অন্য কোনো প্রতিনিধি রাখবে, কিন্তু তাকে রাখবে না। এরপর কে আসে, মসিয়েলা। তাহলে দ্বিতীয় কৌশল কি মনে রাখবার, মসিয়েলার সঙ্গে সিরাজের কথোপকথন। মসিয়েলা ফরাসি প্রতিনিধি, যার সঙ্গে সিরাজের সম্পর্ক খুব ভালো। মসিয়েলা সিরাজকে নবাব মানে মনে প্রাণে। তাই ইংরেজ যখন আক্রমণ করছে ফরাসি প্রতিনিধিদের, তখন তিনি আসছেন। কেন আসছেন, নিজেদের সুরক্ষা সম্রাট যাতে দেয় এবং সম্রাটও আগামী দিনে ভীষণ বিপদের মধ্যে পড়তে চলেছেন সেই সম্পর্কে সম্রাটকে সচেতন করতে এসেছেন। সম্রাট যখন বললেন যে তিনি খুব দুঃখিত, তিনি তাদের সুরক্ষা দিতে পাচ্ছেন না, তখনও তিনি আনুগত্য স্বীকার করে নিয়েই কোনো ঔদ্ধত্যের পরিচয় কিন্তু তারা দেননি এবং একটু সচেতন করে দিয়ে চলে যায় যে নবাব আমরা চলে গেলে আপনার বিপদ কিন্তু আরও বাড়বে, সামনে আপনার কিন্তু বিপদ। নবাবের সঙ্গে মসিয়েলা ফরাসি প্রতিনিধির এক সুন্দর সম্পর্ক আমরা কিন্তু এখানে দেখতে পাই। যে ইয়োর প্রোটেকশান, যদিও আপনি কিন্তু অনেক বাধার সম্মুখীন আছেন, আমি প্রশংসা করছি আপনার অনুভবের প্রশংসা করছি, আমি বুঝতে পারছি, কিন্তু আবার দুঃখের সহিত এটাও জানাচ্ছি, পাশাপাশি আপনাকে সতর্কও করছি যে আপনি ভয়ানক বিপদে পড়বেন। সিরাজ উত্তরে কি বলছে, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ। তোমার কথা আমার চিরদিন মনে থাকবে, প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব, তখন যেন আমাকে ভুলো না বন্ধু। মসিয়েলা উত্তরে কি বলছে দেখো, আই নো উই শ্যাল নেভার মিট, আমি জানি আমাদের কখনো দেখা হবে না। ফরাসি প্রতিনিধির সঙ্গে সিরাজের এই অল্প পরিসর, সিরাজের সঙ্গে মসিয়েলা অর্থাৎ ফরাসি প্রতিনিধিদের আন্তরিক সম্পর্কের যে জায়গাটা, নাটকটাকে এক অন্য মাত্রা দান করছে। তারপর তৃতীয় কৌশল কি, সিরাজের সঙ্গে নিজস্ব সভাসদ। একদল সিরাজের বিরোধী হয়ে গেছিল, কে, মির্জাফর, রাজবল্লভ, আমি তোমাদের আগেই বলে দিয়েছি জগৎ শেঠ, আর এদিকে সিরাজের পক্ষে কে আছে, গোলাম হোসেন, মীর মদন, মীর কাসিম এরা। প্রথমে সিরাজ, মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ এরা যে কত বড় সর্বনাশ করতে চলেছে সিরাজের তথা বাংলার, সেই জায়গাগুলোকে সিরাজ ধরিয়ে দিয়েছে। এরা সবাই নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য সিরাজের বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করছে। সিরাজ সেগুলো তুলে ধরছে তাদের কাছে। সিরাজ জানে এখন তাদের শাস্তি দেওয়ার সময় নয়। সিরাজ এদের ভুলগুলোকে সংশোধন করে দিয়ে বাংলার হয়ে লড়াই করতে বলছে, বাংলার মান সম্মানকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছে। এখানে একটা দারুণ জিনিস আমরা দেখতে পাই, 87 নম্বর পৃষ্ঠায় দেখো, জগৎ শেঠ, সিরাজ কথোপকথন হচ্ছে, রাজবল্লভের সঙ্গে কথোপকথন হচ্ছে, সবার ভুলগুলোকে সিরাজ ধরিয়ে দিচ্ছে, ওরা রেগে যাচ্ছে। 87 পৃষ্ঠার শেষের দিকটা ভেরি ইম্পর্টেন্ট। শেঠজি জাফর আলী খাঁ, আমাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। মীর জাফর কি বলছে, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা, আপনি যদি মানি লোকের এইরকম অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। এবার মোহনলাল কি বলছে, মোহনলালও সেনাপতি, আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহসালার মানে সিপাহসালার প্রধান যেহেতু মির্জাফর, তাই বলছে কদিন ধারণ করেছেন। পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝিয়ে স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল, মানে মোহনলালের সঙ্গে এবার মির্জাফরের বেঁধে গেল। মোহনলাল কেন প্রতিবাদ করবে না? মির্জাফর রাজার সঙ্গে তর্ক করছে, মির্জাফর নিজে ষড়যন্ত্র করে রাজার কাছে কৈফিয়ত চাইছে।
মোহনলাল সেটা ধরিয়ে দিচ্ছে, তুমি যদি নিচ পদস্থ হয়ে উচ্চ পদস্থকে অপমান করো তাহলে তুমি তো অপরাধী, আমি তোমায় কেন ছেড়ে দেবো। মীর মদন কি বলছে দেখো, কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিও আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহসালার নবাবকে সাহায্য করেছেন? সিপাহসালার মানে প্রধান সেনাপতি। মীর মদন বলছে যে আপনি কবে সাহায্য করেছেন? পূর্ণিয়ার যুদ্ধ, সেখানেও আপনার কোনো ভূমিকা আমরা দেখিনি। মির্জাফর বলছে যাহাবনা নিচের এই স্পর্ধা। মির্জাফর যেহেতু সিপাহসালার প্রধান, তাই তার এবার আত্মসম্মানে লাগছে। মোহনলাল এবার দারুণ কথা বলবে, নিচ পদস্থ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। এই কথা যেমন আপনাদের সব সময় মনে থাকে, তেমন এই কথাও মনে রাখা কি উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও সবসময় শোভন নয়? তাহলে আপনি নবাবের কাজের বারবার সমালোচনা করেন কেন? মীর মদন কি বলছে, এ রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি আমির ওমরাহ রইস রাজা মনে করছে নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়, আত্মরক্ষার শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। বুঝছে, রাজার নিমক মানে কি, রাজা আমাদের ভরণ পোষণ দিয়ে রেখেছে, আমরা বৃথা তার ভরণ পোষণ মানে খেয়ে চুপচাপ বসে থাকি না। রাজার হয়ে আমরা লড়ব, আমরা রাজার নিমক বৃথা খাই না। রাজা আমাদের ভরণ পোষণ দেন, রাজাকে রক্ষা করার দায়বদ্ধতা আমাদের, আমরা থাকতে রাজার কিচ্ছু হবে না। তাই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলল। রাজার সঙ্গে ওদেরও কথোপকথন হচ্ছিল, কিন্তু খুব ভালো করে খেয়াল রাখো, সেখানে মীর মদন, সেখানে প্রতিবাদ করলো কে? দেখো, মীর মদন আর মোহনলাল, এরা চুপচাপ থাকতে পারলো না। মীর মদন মোহনলাল জানে মির্জাফর প্রধান সেনাপতি, তার বিরুদ্ধে কথা বলা উচিত নয়, এটা রাজ দরবারের নিয়ম নয়। কিন্তু মীর জাফর আলী খাঁ যখন সিরাজকে অপমান করছে, তখন তারা থাকতে পারল না। এইসব অর্বাচীন মানে নবীন কে দিয়েই যখন নবাবের কাজ চলবে, তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম শক্তিমান পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীর মদন যখন রয়েছে, তখন আর ভাবনা কি, চলুন। অর্থাৎ এরা যখন রয়েছে তাহলে চলুন, আমাদের আর এখানে থেকে কাজ নেই। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, কথা আপনাদের মনে করিয়ে দিতে হবে। সিরাজ তাদের দাঁড়াতে বলে। সিরাজ কি চায়, যে এরা চলে গেলে তো বাংলাকে আর রক্ষা করা কোনো ভাবেই সম্ভব নয়, তাই এদেরকে আটকায়। এবার সিরাজ বাংলাকে রক্ষা করবার জন্য অনুরোধ করবে, কোনো শাস্তি সিরাজ এবার তাদেরকে দেবে না। বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি, সিপাহসালার কাছে ওয়াটসের যে পত্র লিখেছিলেন সে পত্র বার করো। অর্থাৎ ওয়াটস মীর জাফর আলী খাঁকে যে চিঠি লিখেছিল সেই চিঠিটা বার করো। মীর জাফর, আমার কাছে ওয়াটস পত্র লিখেছিলেন? হ্যাঁ, নবাবের সিপাহসালার খোঁজা পিদ্রোর মারফতে ওয়াটস এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান? নবাবের অনুগ্রহ। মির্জাফর বলছে, চিঠি সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহসালার পত্রখানা আপনাকে দেখতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যে পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। মির্জাফর কি বলছে, যাহাবনা তাহলে কি করবেন স্থির করেছেন? কি ঔদ্ধত্য! সিরাজ বলছে, রাজদ্রোহে হেলিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন। রাজা রাজবল্লভ কি বলেন? রাজবল্লভ বলছে, আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাজ করেন না। জাফর আলী খাঁ? মির্জাফর বলছে, এবার নবাব কি প্রকাশ্য দরবারে আমার বিচার করতে চান? সিরাজ, জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন, খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনি বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিন আমাকে ত্যাগ করবেন না। এই জাফর আলী খাঁ আর মির্জাফর, এই পুরো নামটা কিন্তু একসঙ্গে মনে রেখো, কখনো মির্জাফর কখনো জাফর আলী খাঁ। সিরাজ যখনই ডেকেছে জাফর আলী খাঁ বলেই ডেকেছে।
আর নাট্যকার যখন মীর জাফরের সংলাপগুলো লিখেছে তখন মীর জাফর লিখেছে। তাহলে মীর জাফর আলী খাঁ, ঠিক আছে, মনে রেখো। তাই বলছে আজ বিচারের দিন না, আজ সৌহার্দ্য স্থাপন করার দিন, মানে আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমিও ভুল করেছি, আপনারাও ভুল করেছেন, আসুন সকলে মিলে বাংলাকে রক্ষা করা যায় কিনা। সিরাজ বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ, যখন রাজবল্লভ আপোষ করার কথা বলে তখন বলছে ওদের সঙ্গে আপোষ করে কি লাভ হবে, ওদের সঙ্গে ঘনিষ্ঠভাবে থেকেও আপনি বুঝতে পারছেন না। আসলে সিরাজের যে দূরদর্শী, সিরাজ যে দূরদর্শী, সেই দূরদর্শিতা ওদের মধ্যে নেই, থাকলে ওরা এটা বলতেও পারতো না। কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না, বাংলাদেশ অরাজক ছিল না। কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? সিরাজের এই প্রশ্নের উত্তর দিতে পারেনি মীর জাফর। সম্রাট সিরাজ নবাব, তার অধীনে থেকে তারই জায়গায় দুর্গ স্থাপন করবে, নবাব কিছু বলবে না। নবাব সেই দুর্গ গুড়িয়ে দিয়েছে, আর এই জন্য যদি বিবাদের কারণ হয় তাহলে তো কিছু বলার নেই। সিরাজ বারে বারে বোঝানোর চেষ্টা করছে সিরাজ আক্রমণ কেন করেছে, বাংলা অরাজক নয়, বিনা কারণে সিরাজ আক্রমণ করেনি। মীর জাফর বলছে আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন, সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা বেঁধে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। কি বলছে? সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাদের সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি বিপদ থেকে পরিত্রাণ পাই তাহলে আপনারা যাকে খুশি তাকে সিংহাসনে বসান, আমাদের কোনো আমার কোনো দ্বিধাবোধ নেই, আমি কিচ্ছু বলবো না, কিন্তু বাংলাকে আগে বাঁচান। সকলে নীরব তখন। সে সময় সিরাজ আরও কি বলে, জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সে পৌরুষ আপনার আছে আমি জানি। নবাব সিরাজ জাফর আলী খাঁকে অনুপ্রেরণা দিচ্ছেন, গর্জে উঠতে বলছেন, বিপ্লবে সামিল হতে বলছেন, কিন্তু তারা নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য নবাবের হয়ে লড়াই করেনি। বাংলা পলাশির যুদ্ধে আমরা হেরে যাই, বাংলা পরাধীন হয়, সেটা তো অন্য কথা, কিন্তু সিরাজ শেষ বিন্দু পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে গেছে। রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায়দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার্গ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই, সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। বিষয়গুলো মানে বুঝে নাও। বলছে আমি মুসলমান বলে আমাকে আপনারা দূর করে দেবেন না। হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার্গ এই বাংলা, গোলাপের বাগান গুলবার্গ এই বাংলা, এই হিন্দু মুসলমান, এই বাংলা কি হিন্দু মুসলমান উভয়ের। এই বাংলায় হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই। তাই আসুন আমরা একসাথে লড়াই করে বাংলাকে বাঁচাই। আর বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, শ্যামল সবুজ প্রান্তরে আজ রক্তের আলপনা, মানে পলাশির যুদ্ধ হলে কি প্রচুর রক্ত ঝরবে। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, আজ অস্ত যাচ্ছে। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্রমনা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। আর প্রহর গুনছে কে?
সন্তান। কার শিয়রে? ওই রুদ্রমানা জননী, যে মা কান্না করছে, তার মাথার কাছে সুপ্ত সন্তান, যে সন্তান ঘুমিয়ে আছে, সে এই রাত অবসানের অপেক্ষায় প্রহর গুনছে। যে রাত, সে রাত একদিন কেটে যাবে, তার জন্য প্রহর গুনছে। বোঝা গেল? কে তাকে আশা দেবে? কে তাকে ভরসা দেবে? কে শুনবে জীবন দিয়ে রোধ করব মরণের অভিযান? বাংলার সন্তান আমরা পারি এই বাংলাকে রক্ষা করতে। আজ মা কাঁদছে, বাংলা মা কাঁদছে, আর তার মাথার কাছে আমরা দাঁড়িয়ে, ছোট্ট সন্তান শিয়রে দাঁড়িয়ে আছে। মীর জাফর কি বলছে? জাহাপনা জনাব, আপনি সিপাহসালার, আপনিই তা পারেন। মীর জাফর আলী খাঁকেই প্রধান সেনাপতি ডাকলেন, তাকে আরও অনেক কথা বললেন অনুপ্রেরণা দেওয়ার জন্য। আপনার নেতৃত্বেই পলাশীর প্রান্তরে লড়াই হবে, আপনিই নেতৃত্ব দেবেন, আপনিই পারেন। আর মীর জাফর আলী খাঁ কি বলছে উত্তরে? আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মোহনলাল বলছে, আমিও শপথ করছি সিপাহসালার সকল নির্দেশ মাথা মেতে নেব। মীর মদন বলছে, তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব। সবাই এক হয়ে গেল। আর তার উত্তরে সিরাজ কি বলছে? আমি ধন্য। গোলাম হোসেন বলছে, জনাব পলাশীর কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। এই গোলাম হোসেন মানুষটা ভীষণ প্রিয় মানুষ। এ সিরাজ, আলীবর্দী খাঁ এদের সর্বদা ভালো চেয়ে এসেছে। হ্যাঁ পলাশী, সিপাহসালার পলাশের প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথেই এগিয়ে আসছে আপনার আদেশ পালন করবার জন্য। রায়দুল্লাহ, বিয়ার লতিফ, মোহনলাল, মীর মদন, সিনফ্রেশ সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবাহু হয়ে থাকব। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না। আপনারা পলাশের যাত্রার আয়োজন করুন। এখানে এই যে তৃতীয় কৌশল বলেছিলাম, যদি আমরা পার্ট করে নিই, তাহলে থার্ড পার্ট এখানে শেষ। ফোর্থ পার্টে ব্যক্তি সিরাজকে পাবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যক্তি সিরাজ, ওই যে আমি তোমাদের প্রথম পর্বে বলেছিলাম, ঐতিহাসিক চরিত্র সিরাজকে রক্ত মাংসের চরিত্র হিসাবে নির্মাণ করবার জন্য নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত সিরাজউদ্দৌলা নাটকটি রচনা করেন। ফোর্থ পার্টে কি আছে তোমরা দেখো। ফোর্থ পার্টের সূচনায় শুরুতেই রয়েছে সিরাজ আর গোলাম হোসেন। গোলাম হোসেনকে এমন একটি কথা সিরাজ বলবে যা পাঠকের হৃদয়কে নাড়িয়ে দিয়ে যাবে। সিংহাসন কি টলছে? এমন একটা সময় সিরাজ বুঝতে পেরেছে এই লড়াই থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব নয়, আর এ লড়াই আমাদের পরাজয় হবেই হবে। তবুও পালিয়ে যাওয়া নয়, সামনাসামনি লড়াই করার জন্য অনুপ্রেরণা দিয়ে গেছে সিরাজ। সৈনিক যেমন চায় না কখনো পিছে গুলি লাগুক। পিছে গুলি লাগলে লোকে কি বলবে? পালাতে গিয়ে গুলি খেয়েছে। গুলি লাগবে সামনে। সিরাজও এতক্ষণ অনুপ্রেরণা দিল, কিন্তু দূরদর্শী সিরাজ জানে এই যুদ্ধে জয়লাভ কোনোভাবেই সম্ভব নয়। তার কারণ যাদের এতক্ষণ অনুপ্রাণিত করলো তারাই এক হয়ে লড়বে না নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য। সিরাজ সব জানে, জেনে শুনে শেষ বিন্দু দিয়ে লড়াই করার চেষ্টা, বাংলাকে বাঁচানোর চেষ্টা। আলীবর্দী খাঁ যার ওপর ভরসা দিয়ে, যার ওপর আস্থা রেখে মৃত্যুবরণ করেছে, যে সিরাজ পারবে বাংলাকে পরিচালনা করতে, তার কথাকে রক্ষা করা, কিন্তু শেষমেশ পারেনি, সেটা অন্য কথা। একজন প্রকৃত নবাবের মতো সিরাজ শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে গেছে। কিন্তু এখানে দেখবো এক ভিন্ন চিত্র। নিজেই বুঝতে পারছে, তাই বলছে সিংহাসন কি টলছে। ঠিক সেই সময় কার কার প্রবেশ ঘটবে? প্রথমে আসবে মাসি ঘাজেডি বেগম, আর তারপর আসবে নিজের পত্নী লুৎফা। ঘসেডি প্রবেশ মাত্রই সিরাজ যে কতটা ভদ্র পরিশীলিত একজন ব্যক্তি তার প্রমাণ দিচ্ছেন, যে আপনি আসলেন কেন? আমাকে ডাকলেই আমি যেতাম, আমাকে স্মরণ করলেই আমি যেতাম। কিন্তু ঘসেডি বেগমের অন্তরে জ্বালা, তাই সিরাজকে সে একের পর এক বাক্য মানে বিদ্ধ করবে। বিপদ এমনই ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছে। সিরাজ বলছে, ঘসেডি বলছে, এখনো বিপদ? ঘসেডি বেগম তোমার বন্দি, শওকত জং রণক্ষেত্রে নিহত। শওকত জং ঘসেডি বেগমের পালিত পুত্র।
শওকত জঙ্গের সঙ্গে যুদ্ধে সিরাজ জিতে যায়, শওকত জঙ্গের মৃত্যু হয়, ঘসেটি বেগমের রাগ থাকবেই। জাস্ট শরিকি বিষয়। আমিনা বেগমের পুত্র সিরাজ, সে এই বিশাল সম্পত্তির মালিক, তার নিজের সন্তান নেই, সে দত্তক নিল, তো সেই সন্তান মারা গেল, তো সিরাজকে সে কেন ভালোবাসবে? সিরাজের সঙ্গে তার শত্রুতা, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনও বিপদের ভয়। সিরাজ বলছে কোম্পানির ফৌজ কাশিম বাজার অভিমুখে অভিযান করেছে। ঘসেটি করেছে, সেই সংবাদ পেয়েছি, তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে। তেমনই দুর্দিনকে কামনা করে মা। দুর্দিন না সুদিন? সুদিন, সুদিন নয়। ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়। আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? বেশ বুঝতে পারছি। ঘসেটি বলছে, অন্তরের যে কথা দিনরাত গুমড়ে গুমড়ে মরছে, তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছ, মাসির সর্বস্ব লুট করে নিয়েছ, মাসিকে দাসী করে রেখেছ, মাসি তা ভুলবে? সিরাজ বলছে, অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। খুব ভালো করে বোঝো, ঘসেটি বেগম বারবার বিদ্ধ করছে যে কি মানসিক যন্ত্রণা, একদিকে বাহ্যিক আর একদিকে অভ্যন্তরীণ, এই দুইয়ের চাপে, এই দুই দিক থেকে তীরবিদ্ধ অবস্থায় সিরাজের মানসিক বা আত্মিক মৃত্যু হয়েছিল। কিন্তু কখনো আমরা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে দেখেছি না, যে মেঘনাদ, মানে তোমাদের পাঠ্য না, ষষ্ঠ স্বর্গটা পাঠ করলে তোমরা দেখবে, খুল্লতাদ বিভীষণকে মেঘনাদ শেষ পর্যন্ত তার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। লক্ষণ প্রবেশ করেছে নিকুম্বিলা যজ্ঞাগারে, আর খুল্লতাদ কাকা বিভীষণ দরজায় দাঁড়িয়ে আছে। কি বলছে মেঘনাদ? খুল্লতাদ, ছাড়োদার, যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজের সমন ভবনে। কিন্তু কোনো কথা বলে কাজ হলো না। তখন মেঘনাদ বলছে, কোন ধর্ম মতে কহ, গাতিত্ব ভ্রাতৃত্ব সব দিলা জনাঞ্জলি। সিরাজ কিন্তু এখানে একটাও খারাপ ব্যবহার করেনি, লুৎফান্নেসা একটাও খারাপ ব্যবহার করবে না, বরং লুৎফান্নেসা নিজেকে দাসী বলবে, সিরাজ নিজেকে দাস বলবে, মেঘনাদ নিজেকে দাস বলবে। এগুলো শেখার আছে। শুধু পাঠ্য একটা টেক্সট, সেখান থেকে মাধ্যমিকে প্রশ্ন আসবে, তার জন্য কটা নোট মুখস্থ করলাম, তাতে তোমার মানের উন্নয়ন হবে না, তাতে তোমার অভিজ্ঞতা যে তুমি সঞ্চয় করছো, তা দিয়ে তুমি একজন ভালো মানুষ তৈরি হবে না। সাহিত্য আমাদের জন্য, মানুষের সঙ্গে তার আতাত। সাহিত্য পাঠ থেকে তুমি যদি শিক্ষা লাভ করে তোমার যদি আত্মিক উন্নতি হয়, তাহলেই সে সাহিত্য পাঠের সার্থকতা। দেখো, ঘসেটি বেগম তার অন্তরে জ্বালার কথাগুলো বলছে। মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি নও দস্যু? ঘসেটি বেগম সিরাজকে দস্যু বলে সম্বোধন করছে। আর সিরাজ তার উত্তরে কি বলছে জানো? মতিঝিল আপনারই রয়েছে মা, মা বলে সম্বোধন করেছে। তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই? রাজনীতির কারণে। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ, আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন, যেদিন তোমার ওই প্রাসাদে অপরে অধিকার করবে, তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জঙ্গের মতো কেউ যেদিন তোমাকে। এবার লুৎফার প্রবেশ ঘটে। মামা, তোমার মুখে ও কথা শেষ করো না মা। লুৎফান্নেসাও মাসিকে মা বলে সম্বোধন করছে। আসলে ঘসেটি বেগমের মধ্যে রয়েছে তীব্র হিংসা। আমি পাইনি, তুমি পেয়েছো, সেটা আমার সহ্য হবে না। নবাব মহিষী এবার লুৎফাকে অপমান করবে। নবাব মহিষী নই মা, তোমার কন্যা। নবাব মহিষী নও, আজ ভাবছো খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্যি হবে। এই আমার মতো জীবনযাপন করতে হবে। রীতিমতো যেন অভিশাপ দিচ্ছে। লুৎফান্নেসা নবাব, ঘসেটি নবাব মহিষী এই বাদীর বিরুদ্ধে অভিযোগ করছেন নবাব। এই জায়গাটা খুব ভালো করে বুঝে নাও। ঘসেটি বেগম এখানে নিজেকে বাদী বলছে, যে নবাব মহিষী এই বাদীর বিরুদ্ধে অভিযোগ করছেন নবাব, মানে নবাব আপনার স্ত্রীকে এই বাদী, এই আমি অপমান করছি। বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন, আমাকে শাস্তি দিয়ে আপনার স্ত্রীকে খুশি করুন। শব্দার্থগুলো না আমি শেষে দিয়ে দিচ্ছি, তোমরা
মানে ভিডিওটা দাঁড় করিয়ে লিখে নিও। জাহাপনা ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন, দেব লুৎফা। সময় এলেই পাঠিয়ে দেব। এখনও আশা সময় আসবে। অমন কথা ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে, তোমার বুক কেঁপে ওঠে। আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে তা কি তোমরা বুঝেছো না কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি, নিজের গিয়ে দুঃখকে সাথী করে পড়েছিলাম। অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপ্পুড়িতে বন্দিনী করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব? বলছে অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম, তোমরা তাতে বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপ্পুড়িতে বন্দিনী করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব? আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে? সিরাজ এবার রেগে গেল। কিন্তু রেগে গিয়ে মানে এমনভাবে নাট্যকার সিরাজকে তুলে ধরলেন যে সত্যি মানে এই নবাবকে ভালোবাসতে হবে। রেগে গিয়েও সে উত্তর করছে কি দেখো, মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম, তোমার তা ভালো লাগছে না। আজ ভয় হচ্ছে শেষটানা বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতোই কারাগারে স্থান দিতে হয়। লুৎফা বলছে, নবাব যাব না, ঘরে বাইরে প্রতিনিয়তই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সবসময় অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হবে। আর সিরাজ পাচ্ছে না, স্ত্রী আসার পর রীতিমতো তো সে যেন ভেঙে পড়েছে। গজনী বলছে, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ? সিরাজ বলছে, আমি জানি কেমন করে ওদের কণ্ঠরোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ। আমি তাও পারি না। পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। বলছে আমি পেরে উঠি না কেন, আমি আন্তরিকভাবে ভালোবাসি আমার সভাসদ, আমার মাসি, তাকে আমি মা রূপে জ্ঞান করি। সিরাজের এই যে ট্র্যাজেডি মনে করিয়ে দেয় মেঘনাদ বধ কাব্যে রাবণের ট্র্যাজেডির কথা। রাবণের সব থেকেও নেই, পৃথিবীর শ্রেষ্ঠ বীর নিজের সন্তান মেঘনাদ, তার কিভাবে মৃত্যু। লুৎফা কি বলছে দেখো, নবাব জাহাপনা আপনার চোখে জল আমি যে সইতে পারি না, আজকের এ কান্না শুধুই বিলাস। ঘসড়ি বেগম কিভাবে তিরস্কার করছে, কিন্তু এ কান্নায় বিরাম নেই, চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে, পলাশির প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল। শুধু কান্না, শুধু কান্না। সিরাজের নবাবীর এই পরিণাম। সিরাজ কি বলছে দেখো, বলতে পারো লুৎফা, বলতে পারো এই ঘসড়ি বেগম মানবী না দানবী? সিরাজ আর পারছে না, বলছে কি মানুষ না দানবী। ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। লুৎফান্নেসা রীতিমতো ভয় পেয়ে কি বলছে দেখো, যে ওর সঙ্গে থাকতে আমার ভয় হচ্ছে, যাকে মা জ্ঞান করছে। সিরাজ, মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফা, এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমন নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধা করতেও পারি না, ভালোবাসতে পারি না। ট্র্যাজেডি, হৃদয়ের দগ্ধতা, সিরাজের অন্তর জগৎ যে কতটা বিদ্ধ হয়েছে, তীরবিদ্ধ হয়েছে, সেটাকে তুলে ধরছেন নাট্যকার। লুৎফা, চলুন জাহাপনা একটু বিশ্রাম করবেন। সিরাজ, বিশ্রাম? বিশ্রামের অবসর হবে পলাশির পর। লুৎফা, পলাশি? সে কি জাহাপনা? সিরাজ, তুমি এখনো শোনোনি পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। লুৎফা, আবার যুদ্ধ জাহাপনা? 15 মাসের নবাবী লুৎফা, তার মাঝে পুরো একটি বছর যুদ্ধে ষড়যন্ত্র ভেদে গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ? যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়ই। লুৎফা বলছে, পলাশি? পলাশি, লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশের প্রান্তর রাঙা হয়ে থাকতো, তাই আজও তার বুকে রক্তের তৃষা। জানি না আজ কার রক্ত সে চায়। পলাশি, রাক্ষসী পলাশি। নবাব বাহির হইয়া গেলেন, মঞ্চ অন্ধকার হয়ে গেল, করুণ সরে বাদ্য বাজিল, যবনিকা পড়িল। বলছে পলাশি, লাখে লাখে পলাশ ফুলের, পলাশ ফুলটা তোমরা দেখেছো নিশ্চয়ই, তার যে গায়ের রং সূর্যের আলো পড়লে আরও সুন্দর লাগে। অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশের প্রান্তর রাঙা হয়ে থাকতো, লাল হয়ে থাকতো,
তাই আজও তার বুকে রক্তের তৃষ্ণা। জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী, পলাশীকে তাই রাক্ষসী পলাশী বলছে। এই জায়গাটা খুব ভালো করে বোঝো। এক সময় মানে তোমরা জানো মুর্শিদাবাদে কি পরিমাণ পলাশ ফুল ফোটে, পলাশ ফুল ফুটে আছে, তার মধ্যে সূর্যের আলো পড়ছে লালে লাল। সেই জায়গাটা আজ আর নেই। আজ সিরাজের মনে হচ্ছে পলাশী প্রান্তরের যেন তার রক্তের তৃষ্ণা, আজ রক্ত ঝরবে। সিরাজ জানে না কার রক্ত সে চায়, তাই পলাশীকে, এই পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়েছিল, রাক্ষসী পলাশী বলছে। নবাব বার হয়ে যায়, মঞ্চ অন্ধকার হয়ে আসে, করুণ সুরে বাদ্য বেজে ওঠে, যবনিকা মানে পর্দাটা পড়ে। তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, শব্দার্থগুলো দিয়ে দিচ্ছি, দেখে নাও। খুব ধরে ধরে শব্দার্থগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করো। তোমাদের যা জিজ্ঞাসা আছে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টসে করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব ধরে ধরে না বারে বারে ভিডিওটা দেখো। আর সব থেকে ভালো হয়, যেমন ক্লাসরুমের শিক্ষা ব্যবস্থাটা অনলাইন ব্যবস্থায় সম্ভব নয়, বন্ধুদেরকে শেয়ার করো, বন্ধুদের সঙ্গে আলোচনা করো যে আমার এটা মনে হয়, তোর কি মনে হয় রে। আর কমেন্টসে না বিভিন্ন প্রশ্ন করো, তাহলে দেখবে তোমার একটা প্রশ্ন মাথায় আসছে না, কমেন্টসে তুমি তোমার একটা প্রশ্ন করতে গেলে তখন দেখবে যে অমুকে এই প্রশ্নটা করে রেখেছে, তুমি উত্তরটা পেয়ে যাবে, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। পার্ট পার্ট করে পড়ো, যে 4টে কৌশল বললাম, আবার তারপরে পুরোটা পড়ো। নাটকটা না বারে বারে পড়তে হবে। এই প্রথম পার্ট সিরাজ ওয়ার্স পড়ো, মসি এলার সঙ্গে সিরাজ পড়ো, এই দুটো আলাদা পড়ে নাও। তারপরে সভাসদদের সঙ্গে ওই জায়গাটা 2-3 বার পড়ো। তারপরে ব্যক্তি জীবনটা পড়ো, মাসির সঙ্গে আর নিজের স্ত্রীর সঙ্গে সিরাজের কথোপকথন। ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এপিসোড 1, এপিসোড 2 এর ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ভালো থেকো, টাটা। নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।